ওকে, ওয়েলকাম ব্যাক। সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, আমরা যেটা আলাপ করছিলাম যে দেয়ার আর ডিফারেন্ট সোর্সেস অফ শর্ট টার্ম ফাইন্যান্সিং, তার মধ্যে একটি বলেছিলাম স্পন্টেনিয়াস সোর্সেস। এর মধ্যে দুইটি, একটি হলো ট্রেড ক্রেডিট আর একটি হলো অ্যাক্রুয়ালস। তো স্পন্টেনিয়াস সোর্সকে আমরা ডিফাইন করলাম দ্য সোর্সেস হুইচ আর অটোমেটিক্যালি ক্রিয়েটেড ডিউরিং দ্য রেগুলার কোর্স অফ বিজনেস। দ্যাট মিনস ওয়েন উই আর মেকিং বিজনেস দেন উই নিড টু পারচেজ, উই নিড টু সেল। সো এইগুলি করার ক্ষেত্রে যেই সোর্সগুলি আমাদের অটোমেটিক্যালি তৈরি হয়, তার মানে ফর্মালি উই ডো নট নিড টু অ্যাপ্লাই ফর দ্য লোন। ফাইন্যান্সিং এর জন্য তো আমরা যদি ব্যাংক লোন নেই, সেক্ষেত্রে ফর্মালি উই নিড টু গো টু ব্যাংক, উই নিড টু গো ফর অ্যাপ্লিকেশন, দেন দে উইল রিভিউ অ্যান্ড অ্যাপ্রুভ দ্য লোন অর নট। সো এই ক্ষেত্রে স্পন্টেনিয়াসের ক্ষেত্রে এরকমের কোনো ফর্মালিটিস নাই, এটা অটোমেটিক্যালি তৈরি হবে ডিউরিং দ্য রেগুলার কোর্স অফ বিজনেস। তার মানে বিজনেস করতে গেলে এই সোর্সগুলি অটোমেটিক্যালি তৈরি হয় এবং এই জন্য এর নাম হলো স্পন্টেনিয়াস। স্পন্টেনিয়াসের মধ্যে এর এক্সাম্পল হিসেবে আমরা কি বললাম? ট্রেড ক্রেডিট অ্যান্ড অ্যাক্রুয়ালস। সো এবারে আসি ট্রেড ক্রেডিট কি। সো ওয়েন উই সেল অন ক্রেডিট, যখন আমরা পারচেজ অন ক্রেডিট, যখন আমরা কি করব? পারচেজ করব অথবা সেল করব বাকিতে, তখন কি হয়? আমরা কিনলাম বাকিতে, তখন কি হবে? মনে করো আমার কিছু র মেটেরিয়ালস দরকার 1 লাখ টাকা, এখন এই মুহূর্তে আমার কাছে টাকা নাই। সো হোয়াট ক্যান উই ডু? আমি যদি লোন নিতে চাই, দেন আই ক্যান গো টু এ ব্যাংক অ্যান্ড উই ক্যান অ্যাপ্লাই ফর 1 লাখ টাকা শর্ট টার্ম লোন, অ্যান্ড ইফ দ্য ব্যাংক অ্যাপ্রুভ, then I can take the cash and go to the suppliers and pay the money and get the raw materials. So this is one way to purchase the raw materials. Another way, so I don't need to go to the bank for taking loan, I just go to the suppliers and request them to sell me on credit. তার মানে আই ওয়ান্ট টু পারচেজ অন ক্রেডিট, বাকিতে কিনতে চাই, এবং সে যদি অ্যাপ্রুভ করে, হ্যাঁ বাকিতে দিয়ে দেয়, 3 মাস বা 6 মাস সময় দেয়, সেক্ষেত্রে এই সময়টা পরে আমি তাকে পেমেন্ট করে দিলাম। আর ইন দ্য সেম ওয়ে ব্যাংক থেকে লোন নিলেও তো তাই হতো, যে 6 মাসের জন্য ব্যাংক লোন নিলাম, সেই টাকা দিয়ে কিনলাম এবং ওই দিকে আমরা ব্যাংকে ইন্টারেস্ট সহ পেমেন্ট করলাম। আর এক্ষেত্রে কি হচ্ছে, ব্যাংক থেকে লোন নিলাম না, কিন্তু এই ব্যক্তির কাছ থেকে আমরা এই সাপ্লায়ারের কাছ থেকে বাকিতে কিনলাম, অন ক্রেডিট উই পারচেজ, এবং তাকে একটি নির্দিষ্ট সময় পরে আমরা টাকাটা পে করলাম। সো দিস ইজ দ্য অল্টারনেটিভ অফ ব্যাংক সোর্সেস অফ ফাইন্যান্স। সো দিস সোর্স ইজ কল্ড স্পন্টেনিয়াস সোর্স এন্ড দিস ইজ দ্য ট্রেড ক্রেডিট। তো এটাকে আমরা ট্রেড ক্রেডিট কেন বললাম? কারণ এটা কিন্তু আমরা কোনো অ্যাপ্লিকেশন করে এই ঘটনাটাই ঘটেনি, কোনো ফর্মাল ওয়ে নাই এখানে। জাস্ট উই গো টু দ্য সাপ্লায়ার অ্যান্ড উই পারচেজ অন ক্রেডিট, বাকিতে কিনলাম এবং সে আমাকে বাকিতে দিয়ে দিল। সো এটাই আমার জন্য একটা ফাইন্যান্সিং এর সোর্স হিসেবে কনসিডার হলো। এবং সে যদি আমাকে বাকিতে না দিত, তাহলে কি হতো? আমরা আমাদের ওই যে ব্যাংক লোন নিয়ে তারপরে আবার ক্যাশে কিনতে হতো। তো অল্টারনেটিভ সোর্সেস অফ ব্যাংক ফাইন্যান্সিং, তো এটাকে আমরা বলছি ট্রেড ক্রেডিট। ক্লিয়ার? সবাই বুঝছো? জি স্যার। এই দু একজন ভিডিও অন করো, না হলে কিভাবে বুঝবো শুনতেছো কিনা। যাদের নেট ভালো আছে দু একজন ভিডিও অন করে রাখো। ট্রেড ক্রেডিট বুঝছো? এই আসিফ সরা, ট্রেড ক্রেডিট বুঝছো? সরি স্যার। বুঝো নাই? স্যার তখন নেটওয়ার্কে একটু প্রবলেম ছিল, কথা ব্রেক হয়ে আসতেছিল। আচ্ছা, জোবাইর বুঝছো? Sir, when we purchase a product by loan or credit, is called trade credit. when we purchase on credit, বাকিতে Yes, sir. কিনবো, বাকিতে Yes, কিনলে sir. কি হয়? Trade credit, yes, sir. গুড, তাহলে তো বুঝছো তোমরা। ধরে নিলাম
তো এখন আরেকটি কি বললাম, অ্যাক্রুয়ালস। অ্যাক্রুয়ালসটা কি? অ্যাক্রুয়ালস মিন সার্ভিস রিসিভড বাট পেমেন্ট ইজ নট মেড। সার্ভিস নিয়েছি, পেমেন্ট এখনো করিনি। আচ্ছা, ফর এক্সাম্পল আমরা কাউকে দিয়ে কাজ করালাম, 20,000 টাকার কাজ করালাম, কিন্তু এখনো তাকে পেমেন্ট করিনি, সে আমার কাছে 20,000 টাকা পাবে, এখনো দেইনি তাকে। তাহলে ঘটনাটি কি ঘটলো? এই যে 20,000 টাকা, এটি আমার জন্য একটু ফাইন্যান্সিং, বিকজ আই অলরেডি গেট দ্য অ্যাডভান্টেজ অফ দিস 20,000 টাকা, কিন্তু তাকে তো এখনো পেমেন্ট করিনি। যতদিন পেমেন্ট না করি তার মানে হলো ওই ব্যক্তি টাকাটি আমাকে দিয়েছে। সো দিস ইজ দ্য অল্টারনেটিভ অর স্পন্টেনিয়াস সোর্সেস অফ ফাইন্যান্সিং। এখন এটাও স্পন্টেনিয়াস, কারণ কি? কারণ এটা বিজনেসের ক্ষেত্রে এগুলি হবে যে আমরা বাকিতে কিনবো, এটি হবে কাউকে দিয়ে আমরা কাজ করাবো, সে 2 দিন পরে পেমেন্ট নিবে। সো অল সর্ট অফ থিংস আর হ্যাপেনিং রেগুলারলি ইন আওয়ার বিজনেস। যে বিজনেস ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম ট্রানজ্যাকশন আর অন ক্রেডিট, এবং অ্যাক্রুয়ালস ইজ অলসো এ কমন ফেনোমেনা ইন বিজনেস। এগুলি প্রতিনিয়ত হয়। সাপোজ ইলেকট্রিসিটি আমরা আগে কনজিউম করি 1 মাস, মানে যেগুলি পোস্টপেইড, এখন তো আবার প্রিপেইড আছে। তো পোস্টপেইডের ক্ষেত্রে কি হয়, আগে কনজিউম করি, তারপরে মাস শেষে ওরা বিল দেয় এবং আমরা তারপরে বিল পেমেন্ট করি। তাহলে এই টাকাটা 1 মাস আমরা কি করলাম, আমরা এটা হোল্ড করলাম, 1 মাস পরে গিয়ে আমরা পেমেন্ট দিচ্ছি। সেরকমের যত বিষয় আছে সেগুলি হলো অ্যাক্রুয়ালস। ইউ গট দি পয়েন্ট? স্যার এই দুইটাকে আমরা কি বলবো? স্পন্টেনিয়াস সোর্সেস অফ ফাইন্যান্সিং। স্পন্টেনিয়াস কেন বললাম? দিজ আর অটোমেটিক্যালি ক্রিয়েটেড, এই জন্য আমাদের কোনো প্ল্যান প্রোগ্রাম করতে হয় না। ইফ ইউ আর এনগেজড ইন বিজনেস, দেন ইট ইজ ভেরি কমন দ্যাট দিস ট্রেড ক্রেডিট অর অ্যাক্রুয়ালস উইল বি অকার্ড। এগুলি নর্মালি হবে। আচ্ছা, তো এরপরে আসি আমরা ব্যাংক ফাইন্যান্সিং এর ক্ষেত্রে। হোয়াট আর দ্য ডিফারেন্ট ফর্ম অফ ব্যাংক ফাইন্যান্স? তো ব্যাংক ফাইন্যান্সিং এর আন্ডারে 1 নাম্বার লিখো ওভারড্রাফট। নাম্বার 1 ওভারড্রাফট, নাম্বার 2 ক্যাশ ক্রেডিট, তারপরে লিখো ডিসকাউন্টিং অফ বিলস, ডিসকাউন্টিং অফ বিলস, তারপরে লিখো লেটার অফ ক্রেডিট, The discounting of বিলস, BILLS, বিলস। স্যার এগুলো কিসের আন্ডারে লিখবো? ব্যাংক ফাইন্যান্স, the letter of ক্রেডিট, ক্রেডিট LC, লেটার অফ ক্রেডিট। দেন লাস্ট অন লিখো ওয়ার্কিং ক্যাপিটাল লোন, ওয়ার্কিং ক্যাপিটাল লোন। আচ্ছা স্যার, বলো। ট্রেড ক্রেডিট আর স্যার একটু অ্যাক্রস তো স্যার সেম মানে হচ্ছে স্যার, মানে স্যার একই তো জিনিস নাকি? না, ট্রেড একই ক্রেডিট না। আর একই স্যার, ওইটা তো স্যার বাকিতে, মানে ট্রেড ক্রেডিট হলো when we purchase on credit, ঠিক আছে? বাকিতে স্যার হ্যাঁ, এটা তো স্যার যখন টাকা বাকিতে দেয়নি। কিনলাম কি গুডস আর সার্ভিস, তাই তো বাকিতে কিনা হয়। হ্যাঁ আর স্যার, অ্যাক্রুয়ালস, মনে করো ওয়ার্কাররা কাজ করলো তোমার ফার্মে, এখনো 2 মাস হয়েছে, পেমেন্ট ডাউনি, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। যেমন সার্ভিস রিসিভড, এক্ষেত্রে হলো সার্ভিস রিসিভড, পেমেন্ট ইজ নট মেড। তাহলে এই যে 2 মাস ধরে টাকাটা পাচ্ছে সে, এই টাকাটা কার? ওদের আর স্যার টাকা। ওদের ওদের, টাকা তোমার কাছে আছে, তুমি তো পেমেন্ট দাওনি, তার মানে ওদের টাকা তোমার কাছে আছে না এখন? হ্যাঁ স্যার তাহলে এই টাকাটা তো তোমার কাছে আছে, এই টাকাটা তুমি যে কাজে লাগাচ্ছ, এটি যে সোর্স অফ ফাইন্যান্স, কিন্তু এটা কাদের টাকা? এটা তো অন্যের টাকা। এই কারণে ইট ইজ দ্য এক্সাম্পল অফ অ্যাক্রুয়ালস। গার্মেন্টস ফ্যাক্টরিতে ক্ষেত্রে এগুলি বেশি হয়। দেখবা যে অ্যাক্রুয়ালস এর এক্সাম্পল হলো গার্মেন্টস ফ্যাক্টরির ওয়ার্কারদের বিল, মনে করো প্রতি সপ্তাহে বিল আসে 20 লাখ টাকা। ওকে, তো আজকে যে কাজ শুরু করলো, 1 সপ্তাহ কাজ শেষ হলো, তারপরেই তো তার বিল পাওয়ার কথা সপ্তাহ শেষে, এন্ড অফ দ্য উইক, কিন্তু ওকে দেয়া হলো
যে বলা হলো যে আজকে তো তোমার সপ্তাহ শেষ, মনে করো আজকে থার্সডে, তো বিলটা তুমি আজকে পাবে না, এই বিলটা পাবে আগামী থার্সডে। তাহলে আগামী থার্সডে পেলে সে প্রথম বিলটা কতদিন পর পেল? 2 সপ্তাহ পর। যেদিন কাজ শুরু করলো সেদিন থেকে 1 সপ্তাহ পরে তো তার 1 সপ্তাহ শেষ হলো, এবং এই সপ্তাহের বিলটি থার্সডে না দিয়ে তাকে কবে দেয়া হলো? পরের থার্সডে। পরের থার্সডে তো আরেকটি বিল রেডি হলো, তখন আবার দেয়া হলো আরেকটি বিল। তাহলে প্রতি থার্সডে কিন্তু তাকে একটি করে বিল দেয়া হচ্ছে, কিন্তু একটি বিল তার রয়েই গেল, এই বিলটি ওভার দ্য ইয়ার থাকলো। তাহলে এই 20 লাখ টাকা এটা কোম্পানির জন্য ওভার দ্য ইয়ার তার ফান্ডে রয়েই গেল। এই 20 লাখ টাকাই হলো অ্যাক্রুয়ালস, এন্ড ইট ইজ দ্য সোর্স অফ ফাইন্যান্সিং। এক্সাম্পলটি কি ক্লিয়ার তোমাদের কাছে? জি স্যার। সবাই বুঝছো? 20 লাখ টাকা দেওয়ার কথা কবে? থার্সডে। থার্সডে না দিয়ে দিলাম কবে? পরের থার্সডে। পরের থার্সডে কয়টি বিল জমা হলো? দুইটি। দিলাম কয়টি? একটি। পরের থার্সডে আবার দিলাম একটি, তাহলে ওই যে একটি বিল এটি তো রয়েই গেল, বাকি রয়ে গেল, এবং এটি তো সারা বছর ধরে তোমার এই 20 লাখ টাকা ওই কোম্পানির অ্যাকাউন্টে থেকেই গেল। আর ওয়ার্কার মনে করলো প্রতি সপ্তাহে তো আমি পাচ্ছি, প্রতি সপ্তাহে সে পাচ্ছে না একটা করে বিল, হ্যাঁ স্যার। কিন্তু কোম্পানির কাছে তো 20 লাখ টাকা রয়ে গেল, এই ওয়ার্কারদের 20 লাখ টাকা। এই টাকাটা সে বিভিন্ন কাজে লাগাচ্ছে, বিভিন্ন জায়গায় খরচ করতেছে, বা কোনো কাজেও যদি না লাগায় এটা ব্যাংকে রেখে দেয়, সেক্ষেত্রে তো 6% হিসাবে তোমার 6% হিসাবে যত টাকা আসে এন্ড অফ দ্য ইয়ার, সেটাই সেই ইন্টারেস্ট, সেটাই কোম্পানির গেইন। সো দিস ইজ দ্য ইউটিলাইজেশন অফ অ্যাক্রুয়ালস। এবার বুঝছো? বুঝছি। আর একটি বললাম ট্রেড ক্রেডিট। ট্রেড ক্রেডিটের ক্ষেত্রে কি হয়, বাকিতে আমরা পারচেজ করলাম অন ক্রেডিট, এবং সেক্ষেত্রে কোম্পানি এরকম অপশন দেয় যে তুমি যদি মনে করো 10 দিনের মধ্যে পেমেন্ট করো, তোমাকে 2% ডিসকাউন্ট দেওয়া হবে। আর যদি তুমি ডিসকাউন্ট না নাও, সেক্ষেত্রে 1 মাস বা যতদিন সময় দেয় সে এন্ড অফ দ্য ক্রেডিট পিরিয়ড ইউ উইল পে। তো এখানে কয়েকটি বিষয় খেয়াল করো। একটি হলো ইফ ইউ এনজয় দ্য ডিসকাউন্ট, 2% ডিসকাউন্ট দেওয়া হলো তোমাকে, যে 2% ডিসকাউন্ট পেতে হলে ইউ নিড টু পে উইদিন 10 ডেজ ডিসকাউন্ট পিরিয়ড। আর যদি 10 ডেজ এ না পেমেন্ট করো, তোমার ক্রেডিট পিরিয়ড হলো 30 ডেজ, 30 ডেজ পরে গিয়ে তুমি পেমেন্ট করবে। ইউ গট দি পয়েন্ট? তো সেক্ষেত্রে 30 ডেজ পরে তো তোমাকে পেমেন্ট করতেই হবে, বাট ইউ উইল নট গেট এনি ডিসকাউন্ট, কোনো ডিসকাউন্ট কিন্তু সেক্ষেত্রে পাবে না। তো এটাকে আমরা বলতে পারি ক্রেডিট টার্ম। ক্রেডিট টার্ম কোনটি? এই যে দেখো 210 নেট 30, এটা মানে কি 210 নেট 30 মানে if you pay by 10 days you will enjoy 2% discount, and if you not enjoying the discount you will pay at the end of 30 days. বুঝছো? এটা কি বলা হয়? ক্রেডিট টার্মস। এই টার্মস গুলি কখন অ্যাপ্লাই করা হয়? when we purchase on credit। তো এক্ষেত্রে ডিসিশন মেকিং এর একটি বিষয় থাকে যে আমরা এই ডিসকাউন্ট অফারটি নিব কি নিব না, বা বাকিতে কিনলাম, তো বাকিতে কিনে আমার সামনে দুইটা অপশন আছে, যে আফটার 30 ডেজ আই উইল পে দ্য হোল অ্যামাউন্ট, আর একটি অপশন হলো যে at the end of 10 days I will pay the whole amount but less 2% discount. You got the point? আচ্ছা, তো 100 টাকা 2% 2 টাকা। তো এরকমের মনে করো আমরা যত টাকা কিনলাম
তত টাকার 2% ডিসকাউন্ট বাদ দিয়ে বাকিটা আমরা পেমেন্ট করার সুযোগ পাবো কতদিন পরে? 10 দিন। 10 দিন। 10 দিন পরে যদি আমার টাকা না থাকে, আমি ম্যানেজ করতে না পারি, সেক্ষেত্রে another 20 days মানে টোটাল 30 days পরে গিয়ে আমরা পেমেন্ট করব, এবং সেক্ষেত্রে আই উইল নট গেট এনি ডিসকাউন্ট। তো ইট ইজ দ্য ডিসিশন অফ দ্য ফাইন্যান্সিয়াল ম্যানেজার যে সে ডিসকাউন্ট অফারটি নিবে কি নিবে না, এবং এই ডিসিশন ডিপেন্ড করবে যে কোনটি আমাদের জন্য কস্ট ইফেক্টিভ। কস্ট ইফেক্টিভ ইন এ সেন্স যে আমি যদি ডিসকাউন্ট নেই সেক্ষেত্রে আমার বেনিফিট কি, যদি আমি না নেই সেক্ষেত্রে আমার কস্ট কি। তাহলে কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে দেন উইল টেক দ্য ডিসকাউন্ট ডিসিশন whether উইল টেক দ্য ডিসকাউন্ট অর নট। ওকে, সবাই বুঝছো? জি স্যার। তাহলে আমরা এখানে স্পন্টেনিয়াস এর মধ্যে এই দুইটি বিষয় আলাপ করলাম। এরপরে ব্যাংক ফাইন্যান্সিং এর মধ্যে কি কি বললাম? ওভারড্রাফট। ওভারড্রাফট কি? Overdraft is a facility provided by the bank to the client who have the current account. The client who are maintaining current account with the bank, they will get the overdraft facilities. So it is the facilities the client can draw money over his balance. If you don't have any balance, but you can draw money. So this facilities is overdraft. The borrower is allowed to withdraw fund in excess of the balance in his current account. তো এখন কারেন্ট অ্যাকাউন্টে তোমার মনে করো আছে 20,000 টাকা, বাট তোমার এই মুহূর্তে দরকার 2 লাখ টাকা। এখন তুমি কি করবে? নরমালি সেভিংস অ্যাকাউন্টে তো আমাদের যা থাকে এর বেশি তো আর আমরা তুলতে পারবো না, ড্র করতে পারবো না। পারবো কি? আমরা পারবো না। কিন্তু কারেন্ট অ্যাকাউন্টে এই ফ্যাসিলিটিস রয়েছে। দ্য ক্লায়েন্ট ক্যান withdraw over his balance। 1 লাখ টাকা রয়েছে, দরকার 2 লাখ টাকা, কিন্তু সে 2 লাখ টাকা তুলতে পারবে। এই বাকি 1 লাখ টাকা কই পেল সে? ব্যাংক তাকে দিল এবং সেটি তার অ্যাকাউন্টেই তুললো, এবং যতদিন সে পরে গিয়ে পেমেন্ট করলো ততদিনের জন্য the bank will charge interest on his account. So this is the overdraft facilities. So this is also the source of short-term financing, because so if we maintain the current account, then we can withdraw money whenever it is needed. Okay, তোমার যদি কারেন্ট অ্যাকাউন্ট থাকে, তুমি তোমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবে যখন দরকার। তোমার অ্যাকাউন্টে টাকা না থাকলেও তুমি তুলতে পারো। এই ফ্যাসিলিটিস কি বলা হয়? ওভারড্রাফট। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. And interest is charged on the daily balance. ডেইলি বেসিসে এটা ইন্টারেস্ট চার্জ করা হয়। যে তোমার যেটা ব্যালেন্স, এই ব্যালেন্স তো তুমি টাকা তুলেছো, আবার এইখানে তোমার অ্যাকাউন্টে টাকা জমা দিবে। তো তোমার ছিল ব্যালেন্স ছিল না, তুমি 1 লাখ টাকা তুলেছো, যেমন 1 লাখ টাকা লোন নিয়েছো, তোমার অ্যাকাউন্টে আবার যখন 1 লাখ টাকা জমা হয়ে যাবে, ব্যাংক আবার ওখান থেকে ওই 1 লাখ টাকা সে নিয়ে নিবে। কিন্তু যতদিন তুমি তোমার অ্যাকাউন্টে 1 লাখ টাকা জমা না হলো ততদিনের জন্য ব্যাংক ইন্টারেস্ট চার্জ করবে। ফর এক্সাম্পল, আজকে তুমি 1 লাখ টাকা তোমার অ্যাকাউন্ট থেকে তুলেছো, যদিও টাকা নাই তোমার ব্যালেন্স, তো 1 সপ্তাহ পরে তুমি 20,000 টাকা তোমার অ্যাকাউন্টে জমা হয়েছে, তাহলে 20,000 ব্যাংক নিয়ে নিল, আরো 80,000 1 মাস পরে জমা হয়েছে, আরো 80,000 1 মাস পরে ব্যাংক নিয়ে নিল, তোমার অ্যাকাউন্ট আবার জিরো হয়ে গেল। তো এখন ওই যে তুমি 20,000 টাকা তো দিয়েছো 10 দিনের মধ্যে বা 1 সপ্তাহের মধ্যে, ওইটার ইন্টারেস্ট চার্জ করবে, এবং যেটা তুমি 1 মাস পরে দিয়েছো সেটার জন্য বেশি ইন্টারেস্ট চার্জ করবে। তোমরা ডেইলি বেসিসে ইন্টারেস্ট সে ক্যালকুলেট করবে, যখন পেমেন্ট হয়ে যাবে তখন তোমার অ্যাকাউন্ট ক্লিয়ার, এবং সে ওই টাকাটা আবার তোমার অ্যাকাউন্ট থেকেই নিয়ে নিল। ওকে, এক্ষেত্রে আবার তুমি যত ইচ্ছে টাকা তুলতে পারবে সেটি না,
একটা লিমিট থাকে, ব্যাংক লিমিট দিয়ে দেয়। তোমার অ্যাকাউন্টের একটা লিমিট থাকে যে তুমি সর্বোচ্চ কত টাকা তুলতে পারবে। এটি সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, যে লিমিট থাকে সবসময়। সো টাকা ডিপোজিট করার, তারপরে এটা উইথড্র করার একটা লিমিট থাকে। সবাই বুঝছো? দেন ক্যাশ ক্রেডিট, এগুলিকে বলা হয় সিসি, ক্যাশ ক্রেডিট, বা ব্যাংকের ভাষায় বলা হয় সিসি লোন। কি লোন? সিসি লোন, ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট এটিও এক ধরনের লোন বা শর্ট টার্ম লোন। এখানে কি হয়, ইউ ক্যান টেক লোন ফ্রম দ্য ব্যাংক। এক্ষেত্রে তুমি ব্যাংক থেকে লোন নেবে সরাসরি। দুই ধরনের বিষয় আছে এখানে। একটি হলো ইউ আর টেকিং লোন ফর পারচেজিং র মেটেরিয়ালস। সো র মেটেরিয়ালস পারচেজ করবে লোন নিয়ে, কিন্তু ব্যাংক যে তোমাকে লোন দিল, ব্যাংকের এখানে সিকিউরিটি কি? ব্যাংকের এখানে সিকিউরিটি হলো তোমার এই র মেটেরিয়ালস। দিস ইজ কনসিডার্ড অ্যাজ দ্য কোলাটেরাল। তুমি যা কিনেছো এটাই ব্যাংকের কাছে সিকিউরিটি হিসেবে থাকবে। এখন কোন ফরম্যাটে থাকবে তার উপরে এই সিসি লোনকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো সিসি হাইপো, আর একটি হলো সিসি প্লেজ। তাহলে সিসি লোন দুই রকম, কি কি বললাম? সিসি হাইপো, হাইপোথিকেশন শর্টলি বলে হাইপো, ফুল কি বলে হাইপোথিকেশন, আর শর্টলি বলে হাইপো। একটি হলো সিসি হাইপো আর একটি হলো সিসি প্লেজ, PLEDGE, প্লেজ। তো হাইপোর ক্ষেত্রে কি হয় আর প্লেজের ক্ষেত্রে কি হয়? হাইপোর ক্ষেত্রে ইউ আর টেকিং শর্ট টার্ম লোন ফর আ স্পেসিফিক টাইম পিরিয়ড, and the security or the collateral you kept with the bank, and that is the raw materials you purchased by taking the loan. লোন নিয়ে তুমি যা কিনেছো সেটাই ব্যাংকের কাছে আবার সিকিউরিটি হিসেবে থাকলো। এখন থাকার ফরম্যাটটা যদি এরকম হয়, পারচেজিং ডকুমেন্টস এগুলি তুমি ব্যাংকে সাবমিট করেছো, যে আমি এই যে 1 লাখ টাকা লোন নিয়ে এই যে র মেটেরিয়ালস কিনলাম এবং ডকুমেন্টগুলি আপনার কাছে সাবমিট করলাম। সো ইফ আই মেক ফেইলার টু পে ইউ, দেন এগুলি তো আপনার কাছে থাকলো সিকিউরিটি হিসেবে। সো আপনি আমার এগুলি র মেটেরিয়ালস বা ইনভেন্টরি এগুলি সিজ করতে পারবেন। তো এই জাতীয় ফরম্যাট যখন ডকুমেন্টস সাবমিট করা হয় ব্যাংকের কাছে, দিস ইজ দ্য হাইপো, সিসি হাইপো। আর when the raw materials or the goods, it is kept in the bank custody, ব্যাংকের কাছেই আমরা রেখে দিলাম কোলাটেরাল হিসেবে, ইন ব্যাংক কাস্টডি অন ব্যাংক ওয়্যারহাউস, দ্যাট ইজ দ্য সিসি প্লেজ। ব্যাংকের কাছেই রেখে দিলাম, র মেটেরিয়ালস কিনে যে আপনার এখানেই ওয়্যারহাউসে থাকলো, আমি এখান থেকে নিয়ে নিয়ে খরচ করব এবং টাইম টু টাইম আবার আপনাকে পেমেন্ট করব। সো লক করা থাকলো ব্যাংকের এই কাস্টডিতে। এখান থেকে আমি র মেটেরিয়ালস যতটুকু দরকার ততটুকু নিলাম, প্রোডাকশন করলাম, সেল করলাম, আবার ব্যাংকের লোন পেমেন্ট করলাম, আবার র মেটেরিয়ালস নিলাম। তো ব্যাংকের ওয়্যার হাউসে এগুলি থাকলো কাস্টডিতে। So this system is the CC pledge. You got the point? Yes, sir. এবং এই টোটালটাকেই বলা হয় ক্যাশ ক্রেডিট বা সিসি লোন। So cash credit is a most flexible arrangement from the borrower's point of view. Flexible কারণ হলো, so you can easily get access the loan, সহজেই পাওয়া যায় এটা। তারপরে আমরা কি বলেছিলাম বলতো? Discounting of bills. ডিসকাউন্টিং অফ বিলস। বিলস তো বুঝো, বিলস কি? বিলস পেয়াবল বলি না আমরা, অ্যাকাউন্টস পেয়াবল এর অল্টারনেটিভ। জি। আমরা কিনলাম, সো উই মেক আ সিগনেচার অন দ্য বিল, the documents এ সাইন করলাম যে আফটার 3 মান্থ আই উইল পে ইউ 10 লাখ টাকা। এটা বিলে সাইন করে এই ডকুমেন্টসটা তাকে দিলাম।
এই পেপারস, দিস লিগাল ডকুমেন্টস ইজ দ্য বিল। এখন এই বিলে তো লেখা আছে, এটা এই বিলটি কিন্তু আবার শুধু মানে হোয়াইট পেপারে লিখলে হবে না, এটা লিগাল ডকুমেন্টস হওয়ার জন্য তোমার কি হতে হবে, যে কি বলে এগুলিকে, রেভিনিউ পেপার থাকে না, যে দলিল থাকে যে গভর্নমেন্টের, সেরকমের রেকগনাইজড লিগাল পেপারস হতে হবে, তার উপরে এগুলি লিখে সাইন করতে হবে। তো যখন এরকমের রেকগনাইজড লিগাল হবে সেটাই হলো বিল। কারণ বিল পেমেন্ট না করলে তখন লিগ্যাল অ্যাকশন নিতে পারবে। আর হোয়াইট পেপারে লিখলে তো কোনো লিগ্যাল অ্যাকশন নেওয়া যাবে না, আমি পরে বলে দিব এটা তো আমি লিখি নাই, আমি সাইন করি নাই, তখন হোয়াইট পেপারে লেখা কে কার কথা বিশ্বাস করবে। এই জন্য লিগ্যাল ডকুমেন্টস হতে হলে এই কারণে লিগ্যাল পেপার হতে হবে। ওকে ফাইন। তো আমরা এরকমের কোনো বিলে যখন সাইন করলাম, এই বিলটি হলো 3 মাস পরে গিয়ে আমি কাউকে সেল করলাম এবং সে আমাকে 3 মাস পরে পেমেন্ট করবে মনে করো। তো এখন 3 মাস পরে পেমেন্ট করবে, তখন আমি ক্যাশ পাবো, ক্যাশ তো দরকার এখন। তাহলে এখন কি করব, এই বিলটি আমি ব্যাংকের কাছে সেল করলাম। ওকে, বিলটি ব্যাংকের কাছে সেল করলাম বা ডিসকাউন্ট করলাম। 1 লাখ টাকার বিল, তার কাছে ডিসকাউন্টে সেল করলাম 90,000। তাহলে 90,000 এখন আমি পেয়ে গেলাম। সো দিস ইজ দ্য সোর্সেস অফ ফাইন্যান্স, ডিসকাউন্টিং বিল। কারণ আমি 3 মাস পরে পেতাম, এখন আমি পেয়ে গেলাম। কিন্তু ব্যাংকের লাভ হলো যে সে ডিসকাউন্টে কিনলো, তার মানে তার 10,000 টাকা লাভ হলো, আর আমার 10,000 টাকা আমি কম পেলাম, বাট বেনিফিট হলো যে এখনই ক্যাশ পেয়ে গেলাম। সো দিস ইজ দ্য ডিসকাউন্টিং অফ বিলস। ওকে, এই বুঝছো? বুঝছো কিনা বলো? না স্যার, Yes, sir. স্যার একটু বুঝে দিন। স্যার বুঝি নাই স্যার। ডিসকাউন্টিং অফ বিল বুঝি নাই? স্যার বুঝছিলাম, ভুলে গেছি, আমার বুঝিয়ে দেন। বুঝি আবার ভুলে গেছে, সর্বনাশ। জি স্যার। বুঝি আবার ভুলে যায় কিভাবে? এটা 1 মাস পরে হলে যে 1 মাস পরে ভুলে গেছে, এইমাত্র বুঝলা এইমাত্রই ভুলে গেছে, এটা তো খুবই ডেঞ্জারাস কথা। তো যেটি আমরা বললাম, ইফ ইউ হ্যাভ এ বিল, ইউ গট দ্য বিল ফ্রম ইউর কাস্টমার, কাস্টমার তোমাকে একটা বিল দিয়েছে। কি বিল? যে 3 মাস পরে তোমাকে 1 লাখ টাকা পেমেন্ট করবে। এখন টাকা দরকার তোমার এখন, কাস্টমার তো আর এখন দিবে না, তার কাছে তোমার রিটেন ডকুমেন্ট হলো 3 মাস পরে দিবে। তো তুমি এই বিলটি নিয়ে ব্যাংকে যাবে, যারা বিল ডিসকাউন্ট করে সেসব, যারা যারা ডিসকাউন্ট করে তাদের কাছে যাবে। ইট মে বি ব্যাংক অর এনি ফাইন্যান্স কোম্পানি। সো যদি তারা ডিসকাউন্ট করে, তোমাকে বললো যে আমরা 10% মাইনাস করে আপনাকে 90,000 দিতে পারি, তো তোমাকে 90,000 দিয়ে দিল এবং তুমি 90,000 ক্যাশ পেয়ে গেলে। and after 33 month the company will collect the bill from your customer. তো এক্ষেত্রে তোমার বেনিফিট হলো you are getting the cash and the your bank or the finance company, their benefit is they will get the whole amount, the 1 lakh, so 10,000 more, so that is their benefit. So this is called discounting of bills. এবার বুঝছো? জি স্যার। এরপরে কি? Letter of credit. লেটার অফ ক্রেডিট, এলসি। লেটার অফ ক্রেডিট কি জানো তো? এটি কখন দরকার হয়? যখন আমরা এক্সপোর্ট ইম্পোর্ট করি তখন এলসি দরকার হয়। ফর এক্সাম্পল, আমরা চায়নার কোনো পার্টি থেকে ইম্পোর্ট করব, 50 লাখ টাকার গুডস ইম্পোর্ট করব। এখন
বিজনেস ওয়ার্ল্ডে তো আমরা আগেই বলেছি মোস্ট অফ দ্য ট্রানজাকশন অন ক্রেডিট, তার মানে গুডস পেয়ে তারপরে একটা সময় পরে গিয়ে আমরা টাকা দিব। এখন চায়নার এই পার্টি তোমাকে ট্রাস্ট করবে কিভাবে, তোমাকে তো সে চিনে না। সেক্ষেত্রে ট্রাস্টের জন্য তুমি কি করবে, তুমি ব্যাংকের কাছে যাবে, ব্যাংকের কাছে গিয়ে বলবে যে 50 লাখ টাকার আমার একটা এলসি দরকার। তো ব্যাংক বললো ওকে ফাইন, আমরা একটা এলসি করে দিচ্ছি আপনাকে 50 লাখ টাকার। তো এখানে একটা মার্জিন থাকে, মানে তোমার একটা অ্যামাউন্ট পে করতে হবে। তো ধরো 20% এলসি মার্জিন, তো 20% হলে তোমার 50 লাখ টাকার 20% তুমি কি করবে, 10 লাখ টাকা তুমি ব্যাংকে জমা দিবে। আর ব্যাংক তোমাকে কত দিবে, 40 লাখ। তো টোটাল 50 লাখ টাকার একটা এলসি তোমাকে দিল, একটা ডকুমেন্টস। এই ডকুমেন্টসটা তুমি কি করবে, ওই যার কাছ থেকে কিনবে চায়নার পার্টি, সে কিন্তু তার একটা ব্যাংকের নাম বলবে। তো তোমার এই বাংলাদেশের এই ব্যাংক, সে কি করবে, সে ওই চায়নার ওই ব্যাংকের সাথে কমিউনিকেট করে তার কাছে এটা এলসিটা পাঠাবে, যে তোমার পক্ষ থেকে, তুমি তো ওদের কাস্টমার, তুমি ওদের কাছ থেকে কিনবে, সেই ডকুমেন্টসগুলি তো তোমার কাছে আছে, সেই ইনভয়েস সবগুলি আছে, এগুলি ওর সাথে অ্যাটাচ করে দিয়ে একটা এলসি পাঠাবে। ওই ব্যাংক আবার ওই চায়নার ওই কাস্টমারকে বলবে আপনার একটা এলসি আছে। তখন ওই কাস্টমার যখন ওই এলসিটি পাবে হাতে ওর ব্যাংকের মাধ্যমে, তখন সে মনে করবে হ্যাঁ তুমি বাংলাদেশের কাস্টমার, তোমার কাছে এবার কি গুডস শিপমেন্ট দেয়া যায়। কারণ তুমি যদি পেমেন্ট নাও করো, ব্যাংক তো গ্যারান্টি দিয়েছে ব্যাংক তোমাকে পেমেন্ট করবে। এই ব্যাংকের উপরে সে ট্রাস্ট করে সে তোমাকে গুডস তখন শিপমেন্ট করবে। তো গুডস শিপমেন্ট করবে, তোমার কাছে হাতে পৌঁছাবে, তুমি একটা পরে সময় পরে গিয়ে তুমি আবার ব্যাংকে পেমেন্ট করে দিলে, ব্যাংক আবার ওই চায়নার ব্যাংকে টাকাটা পাঠিয়ে দিল, সে আবার ওই কাস্টমারকে দিয়ে দিল। সো দিস ইজ দ্য এলসি প্রসেস। তো এখন এটা ফাইন্যান্সিং হিসেবে কিভাবে কাজ করলো, এই যে দেখো যে তোমার তো 50 লাখ টাকা দরকার ছিল, কিন্তু তুমি হয়তো এলসি মার্জিন হিসেবে 10 লাখ টাকা ব্যাংকে পেমেন্ট করেছো, আর বাকি টাকা কে দিল, বাকি 40 কে দিল, ব্যাংক। ব্যাংক দিল। তাহলে এখানে এই এলসিটা তোমার কাছে কি হিসাবে কাজ করলো, ফাইন্যান্সিং এর সোর্স হিসেবে কাজ করলো। তাহলে এলসি ইজ এ সোর্স অফ ফাইন্যান্সিং, এটা হলো এক ধরনের সোর্স হিসেবে কাজ করে। আবার অন্যদিকে অন্যভাবেও কাজ করে। ওই পার্টি মানে ওই চায়নার পার্টি, ওর কাছে তো তোমার এই এলসিটা গেল, সে আবার এটা কি করবে, তোমার জন্য যে গুডসটা পাঠাবে সে হয়তো প্রোডাকশন করে তারপরে পাঠাবে। প্রোডাকশন করতে ওর তো আবার র মেটেরিয়ালস কিনতে হবে, ওর কাছে টাকা নাই, আর তুমি টাকা দিবে তো গুডস পাওয়ার পরে। তো এখন ও কি করবে, ওর কাছে তো তোমার এলসিটি রয়েছে, সে আবার ব্যাংকের কাছে যাবে, গিয়ে বলবে যে আমার একটা এলসি আছে, এটি শিপমেন্ট করার পরে টাকা পাবো, তো এখন আমি কিছু লোন চাচ্ছি, তো এখন এই এলসির এগেনস্টে আমাকে কিছু লোন দেন। তো এখন আবার তার ব্যাংক ওই এলসির এগেনস্টে কিছু লোন দিবে, ওটি তার জন্য একটি সোর্স অফ ফাইন্যান্সিং। এবং ওই ফাইন্যান্সিং করে সে প্রোডাকশন করবে, প্রোডাকশন করে তোমাকে শিপমেন্ট করবে, তুমি আবার পেমেন্ট করবে, তখন সে টাকা পাবে, তখন আবার সে যে লোন নিয়েছিল সেগুলি আবার পেমেন্ট করবে। তাহলে দুইটা পার্টিরই কিন্তু সোর্স অফ ফাইন্যান্সিং হিসেবে এলসি কাজ করলো। ইউ গট দি পয়েন্ট? তাহলে এলসি ইজ এ সোর্স অফ ফাইন্যান্সিং। কথা বুঝছো? বুঝো না কি বলো, না ভুলে গেছো আবার? বুঝছি স্যার। আর ভুলে গেছো কি কি? স্যার নেট ডিস্টার্ব করতেছিল আমার স্যার, ও আচ্ছা, কনসেন্ট্রেট দিতে পারিনি স্যার। নেট ডিস্টার্ব তো কমন ফেনোমেনা ইন না বাংলাদেশ, স্যার, প্রবলেম করতেছে সকাল থেকে। গভর্নমেন্ট ইজ থিংকিং তোমাদেরকে ফ্রি নেট দেয়া যায় কিনা। ইউজিসি একটি প্রপোজাল স্যার পাঠিয়েছিল, ইউজিসি এটা স্যার গভর্নমেন্টের জাতীয় কাছে। বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয় স্টুডেন্টদের জন্য, আমাদের জন্য না স্যার। আমাদের থেকে তো স্যার নিবে খালি। ইউজিসি পাঠিয়েছে তো কোনো সব স্টুডেন্টদের জন্যই, প্রায় ইউনিভার্সিটির জন্য।
তখন সেটা কিভাবে কি হবে ওটা প্রসেসিং এ আছে আর কি। এটা অনেক আগেই পাঠিয়েছিল, গভর্নমেন্ট চিন্তা করছে যে কিভাবে দেয়া যায় ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে বিশেষ করে। তো তোমরাও হয়তো পেতে পারো, কিভাবে পাবে সেটার হয়তো একটা ফরম্যাট বলবে। স্যার এটা কি সব লেভেল স্টুডেন্টরা পাবে? ইউনিভার্সিটি লেভেলের ইউজিসি গভর্নমেন্টের কাছে প্রপোজাল পাঠিয়েছে যে স্টুডেন্টদের জন্য ফ্রি নেট দিলে এরা মানে নেট ইউজ করতে পারবে, ক্লাস করতে পারবে। সো গভর্নমেন্ট ইজ থিংকিং যে দেয়া যায় কিনা। এখন ইউজিসি তো সবার, পাবলিক প্রাইভেট সবার। হ্যাঁ তো এখন ইউজিসি সবার জন্যই পাঠিয়েছে। গভর্নমেন্ট কি করবে, কাদেরকে দিবে, কিভাবে দিবে সেটা তারা হয়তো চিন্তা করবে। জি স্যার। তো এতটুকু বুঝছো তো? জি স্যার। সবারই কি নেটে সমস্যা? ভালো নেট নাই কারোর যে ডিস্টার্ব করে না? ব্রডব্যান্ড ইউজ করো না কেউ? স্যার আমি ব্রডব্যান্ড ইউজ করি। ব্রডব্যান্ড তো ঝামেলা করার কথা না। স্যার ঝামেলা করে হঠাৎ হঠাৎ স্যার চলে যায় না, নেট প্রবলেম করে। আবার কখনো স্লো হয়ে যায়, কখনো স্পিড বেড়ে যায়। তাহলে ওদেরকে বলে কথা বলবে যে ডিস্টার্ব করে। হ্যাঁ স্যার বলি তো, কিন্তু ওরা স্যার বাটপার স্যার, কথা ব্রডব্যান্ড কয় একটা কাজ করে একটা। ব্রডব্যান্ড এগুলি সবই সব জায়গায় একই করে, একই কাজ করে। জি স্যার। ওকে ফাইন, তো আমরা লেটার অফ ক্রেডিট করলাম। এরপরে আরেকটি কি ছিল? Working capital loan. ওয়ার্কিং ক্যাপিটাল লোন। ওয়ার্কিং ক্যাপিটাল লোন বলতে তো যে কোনো শর্ট টার্ম লোন, এটা যে কোনো ফরম্যাটেই হতে পারে। তো আমরা দেখি সেটা কি কি হতে পারে। সিঙ্গেল পেমেন্ট নোট দেখতে পাচ্ছ? Yes, sir. এই দেখতে পাচ্ছ কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে সিঙ্গেল পেমেন্ট নোট এটি হলো একটি। তারপরে আছে লাইন অফ ক্রেডিট। এক নাম্বার লিখো সিঙ্গেল পেমেন্ট নোট, 2 নাম্বার লিখো লাইন অফ ক্রেডিট, 3 নাম্বার লিখো রিভলভিং ক্রেডিট। এগুলো কি স্যার ওয়ার্কিং ক্যাপিটাল লোনের মধ্যে? জি জি, রিভলভিং ক্রেডিট ওয়ার্কিং ক্যাপিটাল লোনের ফরম্যাট মানে বিভিন্ন ফর্মেই হতে পারে। সিঙ্গেল পেমেন্ট নোট এভাবে হতে পারে, তারপরে লাইন অফ ক্রেডিট হতে পারে, রিভলভিং ক্রেডিট হতে পারে, সবই এক কথায় শর্ট টার্ম লোন বা এই যে সিঙ্গেল এই ওয়ার্কিং ক্যাপিটাল লোন। কি কি বললাম? Single payment loan, line of credit, revolving credit agreement. জি, এবারে আসো সিঙ্গেল পেমেন্ট নোট। কার জন্য বই ছিল না? বই পেয়েছো ওগুলি? জি স্যার, পেয়েছি। দেখো সবগুলির সাইড নোটে ডেফিনেশন শর্টলি লেখা আছে। জি স্যার।
আনমিউট করেন স্যার। সবাই কি শুনতে পাচ্ছ এবার? জি স্যার। যে আবার ইলেকট্রিসিটি চলে গেল তো এই জন্য আবার ডিসকানেক্ট হয়ে গেছিলাম। এই ঝামেলা তো সবারই থাকবে। ওকে, সিঙ্গেল পেমেন্ট নোট দেখো ডেফিনেশনটা কি? শর্ট টার্ম ওয়ান টাইম লোন মেড ফর a borrower who needs funds for a specific purpose for a short period. তাহলে আমরা কি বললাম? শর্ট টার্ম ওয়ান টাইম লোন for a specific purpose. So this is called single payment note. যে কোনো পারপাসে আমরা শর্ট টার্মের জন্য যখন লোন নিব অন টাইম একবারই নিব এবং টাইম শেষ হবে পেমেন্ট করে দিব। So this is called single payment note. Okay, বুঝছো? লাইন অফ ক্রেডিট। Line of credit দেখো an agreement between a commercial bank and a business. Commercial bank এবং business এর মধ্যে একটি এগ্রিমেন্ট specifying the amount of unsecured short-term borrowing the bank will make available to the firm over a given period of time. কি বলা হয়েছে এখানে? এগ্রিমেন্ট থাকবে ব্যাংকের সাথে এবং তোমার বা কাস্টমারের। And bank will make available a specific amount for a specific time. তোমার জন্য ফান্ড অ্যাভেলেবল রাখবে সে। And whenever it is required you can take the loan. সিঙ্গেল পেমেন্ট নোটে তো আমরা অন টাইম বলেছি, আর এক্ষেত্রে অন টাইম না, এক্ষেত্রে তুমি চাইলে মোর দ্যান অন টাইম ইউ ক্যান টেক দ্য লোন। সাপোজ ইউ আর মেকিং অ্যান এগ্রিমেন্ট ফর 10 লাখ টাকা। So 10 লাখ টাকা তুমি একবারে নিবে না, তুমি দুইবারে, পাঁচবারে, 10 বারে নিবে, ইটস আপ টু ইউ, ইউ ক্যান। So bank will make available the fund to you. এটা হলো লাইন অফ ক্রেডিট। ইট ইজ আনসিকিউরড লোন বলা হলো বিকজ the sometimes the bank can deny. ব্যাংক কখনো বলতে পারে এখন টাকা নাই, আমি দিতে পারছি না, সরি, এটা ব্যাংক বলতে পারে because it is not secured. So in your emergency, you may ask for loan to the bank, but bank have that right to deny the loan. So it is unsecured. So it is not guaranteed loan. Line of credit is not a guaranteed loan. বুঝছো সবাই? এই বুঝছো কি? এরপরে আসি আমরা রিভলভিং ক্রেডিট। রিভলভিং ক্রেডিট, সো ইট ইজ অলসো দ্য এগ্রিমেন্ট। ইট ইজ, ওখানে আমরা বলেছিলাম আনসিকিউরড, এখানে বলবো আ লাইন অফ ক্রেডিট guaranteed to a borrower by a commercial bank regardless of the scarcity of money. লাইন অফ ক্রেডিটে আমরা বলেছিলাম আনসিকিউরড, লাইন অফ ক্রেডিট যখন সিকিউরড হবে সেটাই হলো রিভলভিং ক্রেডিট। তার মানে ইট ইজ এ গ্যারান্টিড লাইন অফ ক্রেডিট and to a borrower by a commercial bank regardless of the scarcity of money. The scarcity of money, that means the shortage of money. If the bank have shortage of money, but bank is bound to pay you because there is an agreement between you and the bank. So it is guaranteed. The bank তুমি চাইলে টাকা দিতেই হবে because you have that agreement with the bank. Clear? কথা বুঝছো? জি স্যার। তো আমরা এখানে দেখব এই সিকিউরড লোনের ক্ষেত্রে, মানে যখন রিভলভিং ক্রেডিট
এই রিভলভিং ক্রেডিটের ক্ষেত্রে তুমি যদি এই লোনের টাকাটা না নাও, মানে এগ্রিমেন্ট করে রেখেছো 10 লাখ টাকার, বাট আফটার দা টাইম পিরিয়ড, মানে কত দিনের, 1 বছরের, 1 বছরের জন্য 10 লাখ টাকার এগ্রিমেন্ট করেছো, 1 বছর শেষ, হিসেব করে দেখা গেলে তুমি নিয়েছো টোটাল 8 লাখ টাকা, 2 লাখ টাকা তোমার লাগেনি, এই কারণে তুমি নাওনি। এক্ষেত্রে ইন কেস অফ revolving credit agreement, the bank will charge a commitment fee on the unused portion of the loan. That means the 2 lakh taka you did not take the loan, but bank will charge a minimum interest rate, that is the commitment fee, and it will be charged on the unused portion of the loan, that is the 2 lakh. And the interest rate on the loan will be charged on the 8 lakh. তার মানে লোন নিয়েছো 8 লাখ টাকা, ব্যাংক উইল চার্জ ইন্টারেস্ট অন 8 লাখ টাকা, and rest of the money 2 lakh you did not take the loan, so bank will charge a commitment fee on the 2 lakh. এখন কেন কমিটমেন্ট ফি চার্জ করবে? বিকজ ব্যাংক মেক দ্য ফান্ড অ্যাভেলেবল টু ইউ বাট ইউ ডিড নট টেক দ্য লোন, এবং ব্যাংক তোমার জন্য রেখেছিল, তুমি নাওনি, ব্যাংক তো অন্য কোথাও এটা খরচ করেনি, এই কারণে একটা মিনিমাম চার্জ, মিনিমাম বলতে 0.5%, 0.25% এরকম একটি চার্জ সে ইম্পোজ করবে। মনে করো তোমার লোনের ইন্টারেস্ট রেট 9%, বাট কমিটমেন্ট ফি চার্জ করবে সে 0.5%। ওকে, সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, দুই একজন আনমিউট করে রাখো, তাহলে রেসপন্স করতে পারবে জিজ্ঞেস করলে। তো ভিডিও অফ করা থাকলে কথাও যদি না বলো তাহলে কেমনে কি? তাহলে আমরা এখানে 3 রকমের লোন পড়লাম, কি কি? সিঙ্গেল পেমেন্ট নোট, তারপর লাইন অফ ক্রেডিট এন্ড রিভলভিং ক্রেডিট। ক্লিয়ার? জি স্যার। এবারে আমরা একটু ক্যালকুলেশনে যাব। শুরুতে আমরা কি পড়েছিলাম বলো তো? শুরুতে কি পড়েছিলাম? স্যার সিঙ্গেল পেমেন্ট নোট। সিঙ্গেল পেমেন্ট নোট। আর একেবারে শুরুতে স্যার স্পন্টানিয়াস লায়াবিলিটিস। এর মধ্যে 1 নাম্বার Trade credit. অ্যাকাউন্টস পেয়েবল ম্যানেজমেন্ট। credit accrual, দেখতে পাচ্ছ? জি স্যার। আমরা আবার ক্যালকুলেশনে আসছি শুরু থেকে, মানে ওই যে ট্রেড ক্রেডিট পড়েছিলাম না? ট্রেড ক্রেডিট, জি। ট্রেড ক্রেডিটের ক্ষেত্রে বলেছিলাম ডিসিশন নিব আমরা, ডিসিশন নিব কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে। তো এখন কস্ট বেনিফিট অ্যানালাইসিস কিভাবে করব একটি এক্সাম্পল দেখি আমরা। সবাই শুনতে পাচ্ছি তো? এই সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। এখানে দেখো, এক্সাম্পল, এক্সাম্পল কি দেখতে পাচ্ছ? এই গ্রাফটা
গ্রাফটিকে দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, তো এখানে আমরা যে 2 10 নেট 30 একটি এক্সাম্পল দিয়েছিলাম, সেটি এখানে দেখানো আছে। এবারে দেখব কস্ট অফ গিভিং আপ ক্যাশ ডিসকাউন্ট। তার মানে ইফ উই ডু নট টেক দ্য ক্যাশ ডিসকাউন্ট অফার, ডিসকাউন্ট অফার নিব কি নিব না সেই ডিসিশন মেক করার জন্য আমরা বের করব কস্ট অফ গিভিং আপ ক্যাশ ডিসকাউন্ট। গিভ আপ মানে কি? আল ছেড়ে দেওয়া। তার মানে ইফ উই ডোন্ট টেক, যদি আমরা না নেই, গিভ আপ করি, সেক্ষেত্রে কস্ট কত পড়বে? তো খেয়াল করো এখানে ফর্মুলাটা কি, কস্ট অফ গিভিং আপ ক্যাশ ডিসকাউন্ট ইকুয়াল টু সিডি মানে ক্যাশ ডিসকাউন্ট ডিভাইডেড বাই 100% মাইনাস সিডি ইন্টু 360 বাই এন। আমি একটি ক্রেডিট টার্মস দিয়েছিলাম না, 2 10 নেট 30। জি স্যার। সবাই লিখো, টার্মসটা লিখো সবাই, 2/10 নেট 30। এটা লিখে তারপরে এই ফর্মুলাটি লিখো, কস্ট অফ গিভিং আপ ক্যাশ ডিসকাউন্ট ইকুয়াল টু সিডি বাই 100% মাইনাস সিডি ইন্টু 360 বাই এন। লিখেছো? স্যার এখানে কোনটা লিখবো? ফর্মুলাটা লিখবা, ফর্মুলার আগে লিখবা 2 10 নেট 30, আমি যেটা লিখে দিয়েছিলাম। জি স্যার। আচ্ছা, এখন এখানে ফর্মুলার দিকে তাকাও, সিডি হলো ক্যাশ ডিসকাউন্ট, তাহলে ক্যাশ ডিসকাউন্ট কত পার্সেন্ট? 6%। 2%। আর এন বলতে নাম্বার অফ ডেজ that payment can be delayed by giving up the cash discount। তার মানে 10 দিন, তো আমাদের 10 দিন কি ডিসকাউন্ট পিরিয়ড, আর বাকি থাকে কত দিন? টোটাল তো ক্রেডিট পিরিয়ড 30 ডেজ, 10 দিন হলো ডিসকাউন্ট পিরিয়ড, বাকি কত দিন? 20 20 দিন। 20 দিন হলো এন। তাহলে এখন ফর্মুলার মধ্যে বসাও, কি বসাবে? ওই ভ্যালুগুলি বসাও। তাহলে কি হবে? 2 ডিভাইডেড বাই 100 minus 2, 100% মাইনাস 2, কত? 2%। 2 ডিভাইডেড বাই 100% মাইনাস 2%, এর সাথে মাল্টিপ্লাই করবে কি? 360 divided by 20. 360 ডিভাইডেড বাই 20। 20 কিভাবে আসলো? এই যে 30 মাইনাস 10। 30 থেকে 10। জি, তাহলে এখন এটা করো, কত হয়? 0.3673। জি, স্যার 0.367। পার্সেন্টেজ করো, 100 দিয়ে মাল্টিপ্লাই করো। হান্ড্রেড দিয়ে মাল্টিপ্লাই করছো,
36.7%. 36.73, এই যে এখানে দেখতে পাচ্ছ করা আছে যে। জি স্যার। আচ্ছা, তাহলে 36.7% যে আসলো, এটি কি? এটি কি বলো? Farm cost. Cost of giving up cash discount. Cash discount. তার মানে কি বুঝলা? ডিসকাউন্ট অফার নিলে এত পার্সেন্ট কস্ট পড়বে নাকি না নিলে? না নিলে তো পার্সেন্ট কস্ট পড়বে। আচ্ছা, তার মানে ইফ ইউ গিভ আপ or if you defy or if you don't take the discount offer, then your cost will be 36.73%. ডিসকাউন্ট অফার যদি আমরা না নেই, সেক্ষেত্রে আমরা কতদিন সময় পরে পেমেন্ট করতে পারবো? 30 days। কারণ ডিসকাউন্ট অফার তো নিলাম না 10 দিনের, তাহলে পেমেন্ট করব কবে? Each দিনে। at the end of 30 days। আর যদি ডিসকাউন্ট অফার নিতাম তাহলে পেমেন্ট করতাম কবে? 20 জি, 10 days। at the end of 10 days। তাহলে প্রশ্ন হতো যে বাকিতে 20 দিন, টাকা তো সব পেমেন্ট করে দিলাম, বাকি 20 দিন চলবো কিভাবে? অথবা এই যে 10 দিন পরেই পেমেন্ট করব, টাকা কোথায় পাবো? সেক্ষেত্রে একটি অপশন হতে পারে যে আমরা ব্যাংক থেকে লোন নিলাম, লোন নিয়ে ওর ডিসকাউন্ট অফারটা নিয়ে 10 দিনে পেমেন্ট করে দিলাম। তো এখন বলতে পারো তাহলে লাভ কি? ব্যাংক থেকে তো আবার ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে ব্যাংক থেকে লোন নিলে। তো সেক্ষেত্রে আমরা কম্পেয়ার করে দেখবো যে ব্যাংক থেকে লোন নিলে হোয়াট উইল বি দ্য কস্ট, আর ডিসকাউন্ট অফার যদি আমরা না নেই সেক্ষেত্রে কত কস্ট। কারণ ডিসকাউন্ট অফার যদি না নেই সেক্ষেত্রে আমরা আগেই দেখলাম উইল পে এট দ্য এন্ড অফ 30 days, আর ইফ উই টেক দ্য ডিসকাউন্ট অফার দেন উই নিড টু পে এট দ্য এন্ড অফ 10 days, বাট উই নিড টু গো টু ব্যাংক লোন। তার মানে হলো if you take the discount offer, the cost will be the cost of bank interest rate, and the bank interest rate কত সেটি যদি আমরা ধরে নেই যে 10% হলো ব্যাংকের ইন্টারেস্ট রেট। ওকে, ব্যাংকের ইন্টারেস্ট রেট ধরে নিলাম কত? 10%। তাহলে 10% রেটে ব্যাংক থেকে লোন নিয়ে 10 দিন পরে কাস্টমারকে পেমেন্ট করে দিলাম এবং 2% ডিসকাউন্ট এনজয় করলাম। এটা একটা অপশন। আরেকটি অপশন হলো যে ব্যাংক থেকে লোন নিলাম না, 10% কস্ট পড়লো না, ডিসকাউন্টও নিলাম না, কিন্তু 30 দিন পরে গিয়ে আমরা পেমেন্ট করলাম। এক্ষেত্রে আমরা ক্যালকুলেট করে দেখলাম আমাদের কস্ট পড়বে 36.73%। তাহলে এখন আমরা কি করব? ডিসকাউন্ট অফার নিব নাকি নিব না, এই ডিসিশন মেক করার জন্য উই উইল কম্পেয়ার দ্য বোথ কস্ট, and which cost is lower, that decision will be taken। তাহলে কস্টের ক্ষেত্রে লোয়ার কোনটি বলো? কস্টের ক্ষেত্রে লোয়ার কোনটি? ভাই শুনতে পাচ্ছ? সবাই শুনতে পাচ্ছ কি? জি স্যার। জি স্যার। এন্ড বলো কস্টের ক্ষেত্রে লোয়ার কোনটি, দুইটা কম্পেয়ার করে বলো। বুঝো নাই? কিছুই তো বলতেছে না। তাহলে approximate cost of giving cash discount। হ্যাঁ, তাহলে এই সূত্র দিয়ে কস্ট অফ টেকিং ক্যাশ ডিসকাউন্ট কত? কস্ট অফ, আমি আবারও ক্লারিফাই করি, খেয়াল করো, কস্ট অফ টেকিং ক্যাশ ডিসকাউন্ট
এটা 10%। আমি লিখে দিছি, দেখো, দেখতে পাচ্ছ? চ্যাট বক্সে দেখো। হ্যাঁ স্যার দেখছি। দেখেছি স্যার। তাহলে কস্ট অফ টেকিং ক্যাশ ডিসকাউন্ট 10%। আর গিভ আপ করলে কস্ট কত? গিভ আপ করলে কস্ট 6.73%. কত? 36.73%. 36.73%. কোনটার কস্ট কম? 10%. তাহলে আমরা ডিসকাউন্ট অফার অ্যাকসেপ্ট করব নাকি গিভ আপ করব? Accept Correct. করো। কারণ করলে কস্ট কম হবে। অ্যাকসেপ্ট করলে কস্ট কম পড়ে, এই তো ঠিক আছে। আর গিভ আপ করলে কস্ট বেশি পড়ে। তো আমরা কস্ট বেনিফিট অ্যানালাইসিসের ক্ষেত্রে জানি when cost is lower, so we take decision on the favor of it. আর বেনিফিটের ক্ষেত্রে when benefit is maximized, we take decision on the favor of it. You got the point? সবাই বুঝছো? এই শুনছো সবাই? জি স্যার। জি স্যার। স্যার তাহলে সবাই বুঝছো তো যে কিভাবে আমরা ডিসিশনটা মেক করলাম? আচ্ছা, যদি বুঝো এবার আরেকটা করো। এই যে একটা টেবিল দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ কিনা? আমি একটা টেবিল দেখাচ্ছি, এই যে দেখো 210 নেট 30, এটা তো আমরা করলাম 36% বের করলাম যেটি, তাই না? বি নাম্বার দেখতে পাচ্ছ? বি নাম্বার স্যার এটা করো 110 নেট 55, এটি করো 110 নেট 55, এটি বের করো। ফর্মুলা তো দেয়া আছে, এটি বের করো। ওয়ান টেন নেট 55, করে বলো রেজাল্ট কত হয়? 72.72%। 110 net 55